আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? রিসেন্টলি আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এই ফোনটা রিভিউর জন্য এত রিকোয়েস্ট পেয়েছি, আনবিলিভেবল। মানে অন্য কোনো ফোন নিয়ে এত আগ্রহ দেখি নাই, যেটা এই আমার হাতে ফোনটা নিয়ে দেখেছি। এটা হচ্ছে প্রোটন হাইপার এক্স। রিসেন্টলি বেশ ভালোই হাইপার লেভেলের ইন্টারেস্ট দেখা যাচ্ছে আপনাদের মধ্যে। তার কারণও আছে, এই ফোনটা কিন্তু কম দামে, এখনকার দিনের ফোনের দামের তুলনায় কম দামে বেশ ভালো ফিচার দিচ্ছে। যেমন ধরেন 8GB ইন্টারনাল স্টোরেজ, এটা কিন্তু বর্তমান সময়ে পাওয়া খুবই দুষ্কর হয়ে গিয়েছে। বর্তমান সময় মিড রেঞ্জের ফোনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 8GB র্যাম দিচ্ছে, এন্ট্রি লেভেলের ফোনে কিন্তু 8GB র্যাম গায়েব হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সো চলে এলাম আমরা প্রোটন হাইপার এক্স ফোনের রিভিউ নিয়ে। এই ফোনের বেশ কিছু ভালো দিক আছে, আবার সমালোচনা করারও বেশ কয়েকটা জায়গা রয়েছে। আমরা সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। যাদের বাজেট 19 থেকে 20,000 টাকার মধ্যে, দামটা বলেই দিই ভাই, 128 এই ফোনের একটাই ভেরিয়েন্ট, দাম হচ্ছে 19,000 টাকা। সো যাদের বাজেট 19-20,000 টাকার আশেপাশে, তারা এই ভিডিওটা দেখলে উপকৃত হতে পারেন। বা এই ফোনটা যদি কেনার সিদ্ধান্ত আপনি নেন, তাহলে আজকের ভিডিওতে খুঁটিনাটি সব কিছু জানতে পারবেন। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টেক টু দ্য পয়েন্ট। ডিজাইনটা একটু ব্যতিক্রমী আমার কাছে মনে হয়েছে। আজকাল এন্ট্রি লেভেলের ম্যাক্সিমাম ফোনই দেখবেন আইফোনের মতো করে ডিজাইন করে, বাট তারা একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছে এখানে। ক্যামেরা হাউজিংয়ের নিচের অংশে একটা কন্ট্রাস্টি বাম্প তারা ইউজ করেছে, দেখতে কিছুটা গুগল পিক্সেল ফোনের মতো লাগে। ফোনটা টোটালি প্লাস্টিক বিল্ড, তবে এটা কিন্তু চিপ ফিল দেয় না। বক্সি শেপের ডিজাইনের এই ফোনটার হ্যান্ড ফিল যথেষ্ট ভালো এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ডিসেন্ট। বেজেলের দেখা আপনি অবশ্যই পাবেন, ফোনটা যেহেতু এন্ট্রি লেভেলের। বিশেষ করে বটম বেজেলটা একটু বেশি চোখে লেগেছে আমাদের। সেই সাথে সেলফি ক্যামেরার কাট আউটটা একটু বেশি বড় আমার কাছে মনে হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বাটনের সঙ্গে ইমপ্লিমেন্ট করা, যেটা ডিসেন্ট মনে হলো আমার কাছে। খানিকটা অ্যানিমেশন ডিলে রয়েছে। IP64 এর রেটিং রয়েছে এই ফোনে, যেটা একে স্প্ল্যাশ এবং ডাস্ট প্রুফ করেছে। স্ক্রিন প্রোটেকশন হিসেবে তারা ব্যবহার করেছে আয়রন গার্ড গ্লাস। স্ক্রিনে যে প্রোটেকশনই থাকুক না কেন, সবসময় খুব ভালো মানের একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন, কারণ ওই গরিলা গ্লাসও দেখছি যে ভাই হাত থেকে একবার পড়লেই একদম শেষ হয়ে যায়। সো এই ব্যাপারটা সাবধান থাকবেন। আর এই ফোনের অনেকগুলো সারপ্রাইজিং দিক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এইটার ডিসপ্লে। 19,000 টাকা দামের একটা ফোন, 8GB র্যাম, সেই সঙ্গে ফুল এইচডি ডিসপ্লে। হ্যাঁ, এইটা IPS প্যানেল, কিন্তু এই সময় এসে আপনি 19,000 টাকায় অ্যামোলেড প্যানেলের ফোন আর পাবেন না। এতে 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে এবং 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটও আছে। এই ডিসপ্লেটার ইনিশিয়াল ইমপ্রেশন হচ্ছে এটা বেশ কালার বুস্টেড একটা ডিসপ্লে। আমার কাছে কালারটা এক্সট্রা স্যাচুরেটেড মনে হয়েছে এই ডিসপ্লের, যেটা অনেকে হয়তো পছন্দ করবেন। মানে এইটাকে ন্যাচারাল কালার বলার কোনো স্কোপ নাই। অনেক বেশি স্যাচুরেটেড, কালারফুল, ভিভিড এবং পপ আপ করে। আমি পার্সোনালি একটু বেশি ন্যাচারাল কালার পছন্দ করি। এনিওয়ে, দেখতে আবার এরকম কালারফুল ডিসপ্লে বেশ ভালোই লাগে। এই ফোনের পিক ব্রাইটনেস হচ্ছে 650 নিট। যে জায়গায় হালকা একটু প্যারা খাইতে পারেন, বিশেষ করে আউটডোরে ডিরেক্ট সানলাইটে যখন আপনি ব্যবহার করবেন ফোনটা, তখন ফুল ব্রাইটনেস দিলেও দেখবেন যে বেশ ভালোই স্ট্রাগল করে। তবে ইনডোরের জন্য ঠিকঠাক আছে। এই ডিসপ্লেটা মুভি দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ইত্যাদি কাজের জন্য আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। ফুল এইচডি রেজলিউশন হলেই কিন্তু ডিসপ্লের শার্পনেস ভালো হয় না সবসময়, কারণ পিপিআই একটা ফ্যাক্টর। এই ডিসপ্লের পিপিআই হচ্ছে 400-র কাছাকাছি, হুইচ ইজ অ্যামেজিং। তার কারণে বেশ শার্প পিকচার কোয়ালিটি আপনি এনজয় করতে পারবেন। এবং এবার আলাপ করি হার্ডওয়্যার নিয়ে। প্রথমে এই চিপসেট নিয়ে আলাপ করতে হয়। বলেন তো চিপসেট কি? G100। অনেক আগে আমি বলেছিলাম একবার, G99 এর দিন শেষ, G100 এর বাংলাদেশ। সো আমরা G100 দেখছি, সামনে আরও দেখব। তবে বরাবরের মতো আবারও বলি, G100 যথেষ্ট ভালো একটা চিপসেট। অন্তত এই সময়ে এসে এত ভালো ফিচারের সঙ্গে G100 ইউজ করাটা আমি পজিটিভলি নিচ্ছি। G100 এন্টি মিড রেঞ্জের ফোনের জন্য বেশ পরীক্ষিত একটা চিপসেট। এটা নিয়ে কমপ্লেইনের কোনো সুযোগ নাই। আমি বিস্তারিত আলাপে গেলাম না, কারণ আপনারা অলরেডি সবাই সেটা জানেন। G100 এর আরেকটা জিনিস আমার যেটা খুবই ভালো লাগে, সেটা উল্লেখ করি এখানে। সেটা হলো এর যে জিপিইউ, Mali G57 MP2, ওইটার স্পিড কিন্তু 1 GHz। এটা মনে রাখতে হবে আপনার। অন্যান্য আরও অনেক চিপসেট আছে, হয়তো এটার চাইতে পারফরমেন্স ভালো অন্য দিক দিয়ে, কিন্তু জিপিইউর পারফরমেন্স কিন্তু খারাপ। সেই হিসাবে এটাকে একটা ব্যালেন্স চিপসেট আমি সবসময় বলি। এনিওয়ে, এই চিপসেটটাকে ভালো বলতেছি তার মানে এই না যে একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স আপনি এর কাছ থেকে পাবেন। এই চিপসেটটাকে ডিজাইন করা হয়েছে মূলত এন্ট্রি লেভেলের ফোনগুলোর জন্য, যেটা 5-6টা অ্যাপ ঠিকঠাক মতো রান করতে সক্ষম এবং আপনার ডেইলি বেসিসের যে সমস্ত কাজ প্রতিদিনই আপনি করেন, সেই কাজ ঠিকঠাক মতো হ্যান্ডেল করার জন্য এই চিপসেটটা যথেষ্ট। এই ফোনে ইউআই হিসেবে রয়েছে DidoOS, যেটা Android 16 এর একটা কাস্টমাইজড ভার্সন। ইউআইটা যথেষ্ট ক্লিন আমার কাছে মনে হয়েছে, তবে আরও অনেক কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে।
তবে র্যাম ম্যানেজমেন্ট নিয়ে আমার খানিকটা অবজারভেশন রয়েছে। এখানে ইমপ্রুভ করার যথেষ্ট সুযোগ রয়েছে প্রোটনের। যেমন 5টা থেকে 8টা অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে রান করে, তখন আধা ঘন্টা পরে দেখবেন যে অ্যাপগুলো নতুন করে লোড নেওয়া শুরু করে। পাশাপাশি মাল্টিটাস্কিং এর সময় একটু গ্লিচ বা স্ট্যাটার আমরা খেয়াল করেছি। তবে ওভারঅল আপনি যদি দামের কথা মাথায় রাখেন, তাহলে এইটার পারফরমেন্সকে পজিটিভ দিকেই রাখতে হবে। প্রোটন বলছে 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, সেই সঙ্গে 6 বছরের সিকিউরিটি এবং প্যাচ আপডেট পাওয়া যাবে, হুইচ ইজ গুড আই থিঙ্ক। কারণ এইরকম কাস্টম ইউআইগুলোতে তো আমরা আপডেটই পাই না। এরকম অনেক ব্র্যান্ড আছে আমাদের দেশের যেগুলোতে আসলে সফটওয়্যার আপডেট নাই বললেই চলে। সেই হিসেবে অন্তত এটা মন্দের ভালো। অলরাইট, পারফরমেন্স নিয়ে একটু আলাপ করা যাক। AnTuTu স্কোর আমরা টেস্ট করেছি, 5,55,684 স্কোর এসেছে। গিগবেঞ্চে সিঙ্গেল করে 727, মাল্টি করে 2040। এটা টিপিক্যাল G100 এর স্কোর। ওভারঅল এইরকমই আসে যতগুলো ফোন আমরা এর আগে টেস্ট করেছি। ডেইলি টাস্কের জন্য আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে এই ফোনের পারফরমেন্স। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখা, টুকটাক মুভি দেখা বা গান শোনা, এই সমস্ত লাইট কাজের জন্য বেশ পারফেক্ট মনে হয়েছে। তবে যদি ইন্টেন্সিভ কাজ আপনি করেন, অনেক অ্যাপ লোড থাকে ব্যাকগ্রাউন্ডে, অথবা হেভি অ্যাপ নিয়ে কাজ করেন, এক্সটেন্সিভ পিরিয়ডে গেমিং করেন, তাহলে এর কাছ থেকে ওই লেভেলের পারফরমেন্স পাবেন না। আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, যেমন ফ্রি ফায়ার আর অ্যাসফাল্ট 9-এ তেমন কোনো সমস্যা পাইনি, এবং পাবজি আর কল অফ ডিউটিতে গেমগুলো মিডিয়াম সেটিংসে স্মুথ এক্সপিরিয়েন্স দেয়, কিন্তু হাই সেটিংসে ফ্রেম ড্রপ নোটিসেবল। লং গেমিং সেশনে আমরা স্লাইটলি হিটিং ইস্যু খেয়াল করেছি, তবে এইটাকে ওয়ারিড হওয়ার মতো মনে হয় নাই। ঘণ্টাখানিক গেমিংয়ের পরে একটু স্ট্যাটার এবং ল্যাগের দেখা পেয়েছি আমরা পাবজি আর কল অফ ডিউটি 2টা গেমেই। G100 এর জন্য এইটা একেবারে কমন। সো আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, তাহলে আসলে এই ফোনটা মনে হয় না যে আপনাকে খুশি করতে পারবে। বাট শখের গেমার যারা আছেন, অনেক দিন পর মাঝে মাঝে একটু গেমিং করেন, অথবা ধরেন 2D টাইপের যে সমস্ত পপুলার গেম রয়েছে ওই সমস্ত গেমের প্রতি আপনার আগ্রহ বেশি, তাহলে আই থিঙ্ক দিস ফোন ইজ ফর ইউ। এই ফোনের আরেকটা ভালো দিক হচ্ছে এতে 6000 mAh এর ব্যাটারির ক্যাপাসিটি রয়েছে। ফোনের থিকনেস অনুযায়ী 6000 mAh আই থিঙ্ক অ্যাকসেপ্টেবল, এবং সেই সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যেটা বেশ ভালো একটা কম্বো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আর যেহেতু 6 ন্যানোমিটারের প্রসেসর, সো ব্যাটারি কনজাম্পশন কিন্তু অনেক ব্যালেন্সড। আপনি যদি নর্মাল ইউজার হন, 1.5 দিন ইজিলি চালাইতে পারবেন। হেভি ইউজার যারা আছেন, দিন শেষে অবশ্যই আপনাকে চার্জ দিতে হতে পারে। আরও একটা ভালো ব্যাপার হচ্ছে এতে ডুয়াল স্টেরিও স্পিকার আছে। লাউডনেস যথেষ্ট ভালো, তবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে এভারেজ মনে হলো। আর এর যে বেজ, সেটার ডেপথ অনেকটা মিস করেছি আমি, খুব একটা স্ট্রং না। আর স্টেরিও স্পিকার থাকলে একটা কমন প্রবলেম থাকে অলমোস্ট সব এন্ট্রি লেভেলের ফোনে, সেটা হলো ব্যালেন্স না, মানে বাঁ দিকে সাউন্ড কম, ডান দিকে বেশি। এইটা আমার কাছে 60-40 মনে হলো আর কি। 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর তারা ইউজ করেছে এই ফোনে, যেটা সোনির বানানো IMX782। আরও আছে 2 মেগাপিক্সেলের একটা অ্যারে সেন্সর, সামনে আছে 50 মেগাপিক্সেলের সেলফি শুটার। আমার কাছে ছবির কোয়ালিটি ডিসেন্ট মনে হলো, কারণ সবসময় কিন্তু এই মেগাপিক্সেল বা সোনির সেন্সর কাজে আসে না। ক্যামেরার সফটওয়্যার প্রসেসিংটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন একই সেন্সর একই ক্যামেরা, আপনি স্টক যে ক্যামেরা অ্যাপটা আছে ওইটা দিয়ে ছবি তুলবেন একরকম হবে, আবার Gcam ইনস্টল করে ছবি তুলে দেখবেন যে ছবির কোয়ালিটি আকাশ পাতাল পার্থক্য। সো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে, ছবিগুলাতে সফটওয়্যার অপটিমাইজেশনের খানিকটা ঘাটতি আছে। সেন্সর যথেষ্ট ভালো, এটার লো লাইট পারফরমেন্সও আমার কাছে বেশ ভালো লেগেছে। ডিটেল ধরে রাখতে গিয়ে একটু ওভার শার্পনেসের প্রবণতা আছে, তবে ভালো ব্যাপার হচ্ছে কালার কিন্তু এক্সট্রা স্যাচুরেটেড করে ফেলে না। আমার কাছে মনে হয়েছে ডাইনামিক রেঞ্জটা আর একটু বেটার হইতে পারতো, কারণ সোনির সেন্সর তারা ইউজ করেছে, বাট এইটাকে প্রপারলি মনে হয় না কাজে লাগাতে পেরেছে প্রোটন। তবে এক্সপোজার কন্ট্রোল আবার ভালো, কালার রিপ্রোডাকশন যথেষ্ট সফিস্টিকেটেড মনে হয়েছে আমার কাছে দাম বিবেচনায়। ওভারঅল ক্যামেরাতে ওয়াও ফ্যাক্টর নাই, কিন্তু হতাশারও তেমন কিছু নাই যে আমি যে টাকাটা দিচ্ছি তার চাইতে খারাপ পারফরমেন্স পাচ্ছি, ওই রকম আমার কাছে মনে হয় না। কিন্তু কিছু ফোন থাকে না, ছবির কোয়ালিটি এত ভালো হয় যে দেখে প্রাণটা জুড়িয়ে যায় যে আরে এত কম দামি ফোনে এত ভালো ছবি, ওই লেভেলের ফিলিংটা আমি পাই নাই। ভিডিও কোয়ালিটি ওকে, বাট স্ট্যাবিলাইজেশনটা আমি একটু মিস করেছি। ওয়াইফাই 5 রয়েছে কানেক্টিভিটি হিসাবে, রয়েছে ব্লুটুথ 5.2, যেটা বেশ খানিকটা ব্যাকডেটেড, এই 2026-এ এসে। আরেকটা জিনিস যদি ইমপ্লিমেন্ট করতো প্রোটন, আমার মনে হয় আরও অনেক কাজে আসতো অনেক ক্রেতাদের, সেটা হলো IR ব্লাস্টার এবং এনএফসির কার্যকারিতা কিন্তু আমাদের দেশে ধীরে ধীরে বাড়ছে। সো এনএফসিটা রাখা উচিত ছিল। IR ব্লাস্টার থাকলে রিমোট না খোঁজাখুঁজি করেই আপনি ঘরে সব জিনিসপত্র চালাইতে পারতেন। স্মার্টফোনের দাম নিয়ে তো অলরেডি আপনারা খেয়াল করতেছেন মার্কেটের অবস্থা।
এই সময় এসে কিন্তু 19-20 হাজার টাকায় 8GB র্যামের ফোন পাওয়াটা খুবই দুষ্কর হয়ে গিয়েছে, বিশেষ করে অফিসিয়াল ফোন। আনঅফিসিয়াল গেলে হয়তো আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন, বাট অফিসিয়াল ভালো ডিল পেলে আপনি আনঅফিসিয়াল ফোন কেন কিনবেন? প্রোটন একেবারে নতুন একটা ব্র্যান্ড, ধীরে ধীরে তাদের লাইন আপ বাড়ছে। তবে আমার কাছে মনে হয় যে কিছু জায়গায় একটু কাজ করার সুযোগ রয়েছে তাদের, যেমন তাদের নিজস্ব ইউআই ডেভেলপ করার সময় কিন্তু চলে আসছে। কারণ এত বড় একটা ফোন কোম্পানি থার্ড পার্টি ইউআই দিয়ে ফোন চালানোটা আমার মনে হয় না এই সময়ে এসে আর উচিত। প্রত্যেকটা কোম্পানির কিন্তু নিজস্ব একটা ইউআই থাকে। DidoOS-টা আমরা অন্যান্য আরও অনেক ব্র্যান্ডে কিন্তু এর আগে দেখেছি। সো এখান থেকে বের হয়ে আসতে হবে, সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার দিতে হবে, র্যাম ম্যানেজমেন্টটা আরেকটু ভালো করতে হবে। ক্যামেরার যে ইউআইটা, ক্যামেরা অ্যাপটা, ওইটা আপ টু দ্য মার্ক না, মানে ক্যামেরার যে ফুল পোটেনশিয়াল ওটা কিন্তু বের করা যাচ্ছে না ইউআইয়ের জন্য। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে 19,000 টাকা বাজেটে এই ফোনটাকে এই সময় এসে ইগনোর করার কোনো সুযোগ নাই। তবে এই ফোনের দাম যদি 17,000 টাকা হতো তাহলে আমি আসলে আর এত কথা বলতাম না, জাস্ট বলতাম যে ভাই টাকাটা নিয়ে যান, প্রোটন HyperX কিনে নিয়ে বাসায় চলে আসেন। এই ছিল আমার ভার্ডিক্ট। আপনার কাছে কেমন লাগলো প্রোটন HyperX স্মার্টফোনটা? অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।